আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমরা আইএলস-এর রাইটিং মডিউল নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা আইএলস-এর স্পিকিং মডিউল নিয়ে একটু আলোচনা করব। এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, যা দেখলে আপনারা টুকটাক আহ, দেখা যাবে যে স্পিকিং মডিউল নিয়ে একটা ধারণা পাবেন। তো প্রথমেই দেখা যাচ্ছে যে এটা 12 থেকে 15 মিনিট এই পরীক্ষাটা নেওয়া হয়। এবং যারা আইএলস প্রিপারেশন নিচ্ছেন এবং আইএলস-এর আগে পরীক্ষা দিয়েছেন, তাদের অভিজ্ঞতা আছে যে আইএলস-এর স্পিকিং মডিউলটা সবার শেষে নেওয়া হয়। তবে যদি আপনি কম্পিউটার বেসড পরীক্ষা দেন, তাহলে যেদিন পরীক্ষা দেবেন সেই দিনই পরীক্ষায় অংশগ্রহণ করার সম্ভাবনা থাকে। আর যদি আপনি পেপার বেসড দেন, তাহলে সাধারণত দেখা যায় যে পরের দিন নেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তবে একটা আকস্মিক বিষয় হচ্ছে, আপনি কম্পিউটার বেসড দেন আর পেপার বেসড যেটাই দেন, আপনার আহ, পরীক্ষা কি কম্পিউটার বেসড হবে নাকি ইন পার্সন হবে, ফেস টু ফেস হবে, এটা কেউ বলতে পারে না। আপনি পেপার বেসড এর জন্য ফর্ম ফিল আপ করার পরেও যে দেখতে পারেন যে রুম খোলার পরে আপনার জন্য একটা ল্যাপটপ বা কম্পিউটার আপনার জন্য অপেক্ষা করছে। ওখানে একটা আপনার পরীক্ষাটা, আপনার যে ইনভিজিটর আছে সে দূর থেকেই আপনার সাথে ভায়া জুম মিটিং অথবা ওদের যে যে অ্যাপস আছে সেই অ্যাপসের দ্বারা পরীক্ষাটা নিতে পারে। মানে সেটা পেপার বেসড আপনি পরীক্ষা দিলেও আপনি যে ইন পার্সন পরীক্ষা দিতে পারবেন তার গ্যারান্টি কেউ দিতে পারে না। এর আগেও দেখা গিয়েছে অনেকেই পেপার বেসড এর জন্য ফর্ম ফিল আপ করেও এই স্পিকিং মডিউলের পরীক্ষাটা দেখা গিয়েছে যে মানে কম্পিউটার বেসড এর মতোই কম্পিউটারে দেয়া লেগেছে। হ্যাঁ, তা তারা কম্পিউটারে দিয়েছে। রুমে ঢুকে দেখেছে যে একটা ল্যাপটপ ওখানে রয়েছে, কেউ একজন অপেক্ষা করছে মিটিংয়ে, জুম মিটিং বা ওদের যে অ্যাপস আছে সেখানে। তো সেখানে যে অনলাইনে পরীক্ষাটা দিতে হয়েছে। এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই। অনলাইনে হোক আর এ, মানে ইন পার্সন হোক, আপনারা খুব সাবলীল স্বাভাবিক পোশাকে যাবেন। একেবারে ফর্মালের পোশাকে যেতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু চেষ্টা করবেন সেমি ফর্মাল থাকার, ঢিলাঢালা স্বাভাবিক পোশাক আশাক পরার। খুব টাইট, খুব স্টাইলিশ, খুব ফ্যাশনেবল কিছু পড়তে হবে এমন কিছু না। ওখানে মানে স্বাভাবিক ক্যাজুয়াল পোশাক আশাক পরে গেলে ভালো হয়। চেষ্টা করবেন যে অন্যান্য পরীক্ষার পরে যেহেতু এই পরীক্ষাটা হয়, কখনো কখনো দেখা যায় যে আহ, দিনের দিনই নিয়ে নেয়। তখন চেষ্টা করবেন যে ওই গ্রুমিং টাইম যে পাওয়া যায় অল্প একটু, চুলটা একটু আঁচড়ে নিলেন, সাথে ছোট একটা পারফিউম ক্যারি করলেন, একটু পারফিউম দিয়ে ঢুকলেন, একটু মাউথ ফ্রেশনার থাকলে সেটাও স্প্রে করে ঢুকলেন। জাস্ট মানে ইমপ্রেশনটা তো এখানে একটা ম্যাটার, কারণ আপনি এটা যদিও একটা পরীক্ষা, কিন্তু এই স্পিকিং মডিউলটা কিন্তু আসলে পরীক্ষা না, বলা যায় ইটস মোর ওভার লাইক আ কনভারসেশন। আপনি ওখানে যাবেন, লোকটার সাথে কথা বলবেন বা যে থাকবে তার সাথে কথা বলবেন। পরীক্ষক আপনার কথা বলা থেকে সে আপনার ইংরেজি বলার যে একটা সক্ষমতা বা একটা যে আপনার স্কিল কতটুকু সেটা সে নির্ধারণ করবে। এটা এখানে ইমপ্রেশনও কিন্তু একটা বিষয়। আপনি যাচ্ছেন একেবারে খুব টাইট জিন্স, খুব একেবারে মানে শুনতে মানে একটু হাস্যকর মনে হবে, তারপরে বলি, এখন আপনি বিয়ের মতো ঝকমকো পোশাক পরে চলে গেলেন, এতে ইমপ্রেশন কিন্তু খারাপ হয় আসলে। শাড়ি পরতে পারেন, শাড়ি পরলে মার্জিতভাবে শাড়িটা পরতে পারেন। আবার অনেকে আছেন পর্দা করেন, কোনো সমস্যা নেই, মাস্ক পরে যেতে অনেকে প্রেফার করেন, যান, কিন্তু খেয়াল রাখেন যে আপনার ভয়েস টোনটা অডিবল কিনা। দেখা যায় অনেক সময় মাস্কের কারণে বা এই পর্দা নেকাফের কারণে শব্দটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, একটু জোরে কথা বলে দেখুন। আপনার ভয়েস টোনটা কিন্তু অনেক ম্যাটার করে। আর এখানে আমাদের স্পিকিং মডিউলে 3টা পার্ট থাকে। পার্ট 1 হচ্ছে মানে পার্ট এ যেটা, এখানে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এটাতে সাধারণত দেখা যায় 3 থেকে 5 মিনিট সময় নেয়, এবং এই অংশটাতে সাধারণত দেখা যায় যে খুব ইন্ট্রোডাক্টরি কোশ্চেনগুলোই করে, যাতে আপনার সাথে তার একটা যার স্পিকার যে আছে ওখানে বা পরীক্ষক যিনি আছেন তার সাথে একটা আপনার সখ্যতা তৈরি হয়, বা আপনার যে একটা জড়তা সেটা যেন কাটে। এই জন্য খুব বেসিক কোশ্চেনগুলোই কিন্তু করে। আপনার বেড়ে ওঠা, এরকম কোশ্চেন করে, হোয়াটস ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, আর ইউ ইন স্টাডিজ অর ইউ আর ডুইং আ জব, এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু করে। তারপরে দেখা যায় যে হবি নিয়ে টুকটাক কোশ্চেন করতে পারে। আর পার্ট বি যেটা থাকে, এটা কিউ কার্ডের কোশ্চেন থাকে, এটাতেও 3 থেকে 4 মিনিট সময় নেয়। আর পার্ট সি যেটা আছে, এটা ডিসকাশন বেসড একটা কোশ্চেন এখানে করে। তো এই পার্ট সি যেটা, এটা কিছুটা ওপিনিয়নেসের মতো। এটাতে দেখা যায় যে নিজের ওপিনিয়ন বা নিজের যে ডেসক্রিপশন একটা কিছুর বিষয়ে, সেইটা আসলে ওভাবে জিজ্ঞাসা করে। তো আমাদের এই স্পিকিং মডিউলটা কিছুটা রাইটিং মডিউলের মতোই কিন্তু। আপনি রাইটিং মডিউলের ভালো প্রিপারেশন নিলে স্পিকিং মডিউল ভালো হবে। বিশেষ করে রাইটিং মডিউলের যে আমাদের টাস্ক 2 আছে, টাস্ক 2 সাথে আইএলস এর যে কিউ কার্ড এবং এই যে ডিসকাশন বেসড কোশ্চেন, এগুলো কিন্তু সাম 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 কাইন্ড অফ মানে রিলেটেড, বা টপিকগুলো দেখবেন কাইন্ড অফ মানে রিলেট করার মতো, একটা একটার সাথে রিলেট করার মতো। তো এই গেল হচ্ছে আমাদের 3টা পার্ট। তো কথা বলার সময় আপনারা ধীরে ধীরে সুস্থে কথা বলবেন, তাড়াহুড়া করার কিছু নেই। তবে
আপনি জোরে বলেন আর আস্তে বলেন, ওনারা কিন্তু 11 থেকে 15 মিনিট আপনাকে কোশ্চেনগুলো করেই যাবে। আপনি যদি উত্তর দেন যে আমি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস কোশ্চেন, তাও কিন্তু সে তার মানে প্রশ্নগুলো করেই যাবে। একমাত্র আপনি যদি মানে পরীক্ষা থেকে মানে উঠে যান বা আপনি বলেন যে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস এক্সামিনেশন, ইন দ্যাট কেস তারা আর কন্টিনিউ করবে না। কিন্তু আপনি যদি এমন কোশ্চেন দেন, মানে এমন অ্যান্সার করেন যে আই ডোন্ট নো ভেরি ওয়েল অ্যাবাউট দিস ম্যাটার, তাইলে পরের কোশ্চেনে চলে যাবে সে। তো এখানে ওই আগের মডিউলের মতোই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন প্রোনাউন্সিয়েশনটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। এখন প্রোনাউন্সিয়েশন মানে কিন্তু অ্যাকসেন্ট না, এখানে অ্যাকসেন্টটা কিন্তু ওইভাবে আসলে ম্যাটার করে না। অনেকে ভাবে যে ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট থাকলেই আমি খুব ভালো স্কোর পাবো বা এটা গ্র্যাব করতে হবে। এখন যারা পরীক্ষা নিচ্ছেন তারাও জানেন যে আপনি বাংলাদেশি, আপনার বায়োলজিক্যাল কিছু মানে বায়োলজিক্যালি আপনার কিছু টোন থাকতেই পারে। এটা আপনি আপনি চাইলেও আপনি আমেরিকানদের মতো, হ্যাঁ প্র্যাকটিস করলে মানুষ পারে না এমন কোনো কথা, এমন কোনো জিনিস নেই, অসাধ্য কিছুই নেই। কিন্তু তারাও জানে যে আপনি বাংলাদেশ থেকে বিলংস করেন, আপনার বায়োলজিক্যালি কিছু টোন থাকতে পারে, সেটা আমেরিকা বা আমেরিকান বা ব্রিটিশদের সাথে আপনাদের মিলবে না। তো টোন, ওই অ্যাকসেন্ট নিয়ে আপনি চিন্তা করবেন না যে একেবারে আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্ট, সেটা দরকার না। প্রোনাউন্সিয়েশনটা কারেক্টলি দরকার, একটা ওয়ার্ড ঠিকভাবে আপনি প্রোনাউন্স করতে পারছেন কিনা, এর জন্য আপনি ফনিমস, মরফোলজি এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। তো এইটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা। আরেকটা হচ্ছে ফ্লুয়েন্সি আর কোহিয়ারেন্স। ফ্লুয়েন্সি আর কোহিয়ারেন্সটা খুবই মানে দরকার। ফ্লুয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে জড়তাটা সেটা যেন কাজ না করে। আমাদের যারা আমরা যে বাংলা মিডিয়ামের আছি, আমাদের একটা সেন্টেন্স বলতে গেলে আমরা সবসময় ইংলিশ, যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা এখনো করে ফেলিনি বা আমরা এখনো ওরকম সক্ষম হয়ে পারিনি। আর যারা বাংলা বাংলা মিডিয়ামের আছে ওদের মাথার ভিতরে কাজ করতে থাকে যে আমি কি ঠিক বলছি নাকি আমি ভুল বলছি। এই এরর বা এই এরর নিয়ে যে মানে গ্রামাটিক্যাল এরর, তারপর প্রোনাউন্সিয়েশন নিয়ে চিন্তা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ফ্লুয়েন্সি নিয়ে আর চিন্তা করাই হয় না। ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন বা আপনার মধ্যে কতটা জড়তা কাজ করে। হ্যাঁ, মামলিং হতে পারে, একটা কনভারসেশনের ভিতরে 3-4 লাইন পরে মামলিং হতে পারে, সেটা বিষয় না। আপনি কথা বলতে বলতে দেখা গেল চিন্তায় চলে গেলেন, তাহলে ফ্লুয়েন্সি কিন্তু থাকবে না। আর কোহিয়ারেন্সটা হচ্ছে সামঞ্জস্যতা। আপনাকে ধরেন একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো যে হোয়াট ইজ ইউর হবি। তো হবি যে জিজ্ঞাসা করেছে, আপনি বললেন মাই হবি ইজ গার্ডেনিং। তো গার্ডেনিং বলেই শেষ করে দিলে হবে না। কেন আপনার পছন্দ গার্ডেনিং, আপনি সেটা নিয়ে 1-2টা সেন্টেন্স বলেন। যে এরকম বলতে পারেন যে আহ, মানে ইউ লিভ ইন আরবান সিটি, দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ দ্য চান্স টু ডু গার্ডেনিং, বাট ইউ হ্যাভ এ ডিপ ডিজায়ার টু হ্যাভ এ লট অফ গ্রিনারি ইন ইউর লোকালিটি, এভাবে আপনি বলতে পারেন। তো একটু এক্সপ্লেইন করে দিবেন, তবে হ্যাঁ প্রথমেই এক্সপ্লেইন করতে যাবেন না, প্রথমে ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দিবেন, তারপরে আপনি এক্সপ্লেইন করেন। তবে কখনোই আপনি মানে ডিরেক্ট এভাবে সরাসরি অ্যান্সার দিবেন না। আর কোহিয়ারেন্সের ভিতরে যে শুধু কোহেসিভ ডিভাইসগুলো থাকে তা কিন্তু না। এই যে কথা বলার একটা সামঞ্জস্যতা, আপনি যখন বললেন যে আমার গার্ডেনিং পছন্দ, আপনি কিন্তু একটা ডিক্লারেশন দিলেন যে আপনার হবি হচ্ছে গার্ডেনিং। এখন আপনার এই গার্ডেনিং কেন পছন্দ আপনি সেটা তারপর এক্সপ্লেইন করতে যাচ্ছেন, তখন একটা কিন্তু সামঞ্জস্যতা থাকে। তো আপনি প্রথমেই বললেন, ধরেন বলা শুরু করে দিলেন যে গার্ডেনিং এর অনেক সমস্যা নিয়ে কথা বললেন। গার্ডেনিং কেন বা বাংলাদেশে কেন দেখা গেছে যে মানে গাছপালা কমে যাচ্ছে, তারপরে বন কেন উজাড় করে ফেলা হচ্ছে, এগুলো অপ্রাসঙ্গিক কথার তো দরকার নেই। আপনি কথা বলতে গেলে তখন মানে একটার সাথে একটার যে সামঞ্জস্যতা সেটা রক্ষা করার চেষ্টা করবেন। লেক্সিক্যাল রিসোর্স, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে দেখা যাবে যে আপনি আহ, বিভিন্ন রকম সেন্টেন্সের ভেরিয়েশন করতে পারবেন যদি আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো থাকে। আপনি দেখা গেল একটা সেন্টেন্স স্ট্রাকচার, এটা পজিটিভ মানে আপনি অ্যাফার্মেটিভ আছে, আপনি এটাকে নেগেটিভ করে বলতে পারবেন যদি আপনার অ্যান্টোনিম জানা থাকে। বা আপনি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে খেলতে পারবেন যখন আপনার ভেরিয়াস বা আপনার ভোকাবুলারি রেঞ্জটা খুব মানে খুব ডিপ থাকবে, খুব খুব রিচ থাকবে, তখন আপনি অনেক ধরনের সেন্টেন্সই কিন্তু বানাতে পারবেন এবং অনেক বিষয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। আর গ্রামাটিক্যাল যে গ্রামারের যে স্কিল সেটা তো থাকতেই হবে। গ্রামার ইজ মানে ওয়ান অফ দ্য মানে স্ট্রং কি ফিচার অফ আইএলস। আইএলসে আপনার গ্রামাটিক্যালি আপনার মানে সক্ষতা থাকতেই হবে। তো এরপরে আমরা যদি দেখি আরো যেগুলো দরকার হয়, আমাদের কিছু মিসকনসেপশনও আছে এই আইএলস স্পিকিং টাস্ক নিয়ে, যে এইটাতে মার্কস মনে হয় কম আছে। অন্য যেহেতু এটা স্পিকিং মডিউল, এটাতে মনে হয় অন্য মডিউলের থেকে মানে মার্কস কম আছে, যেটা খুবই ভুল ধারণা। এটাতে কম পেলেও আপনার ওভারঅল মার্কস কমে যাবে এবং অনেক জায়গায় ক্রাইটেরিয়াও কিন্তু থাকে যে স্পিকিং মডিউলে ভালো মার্কস থাকতে হবে, কারণ ওখানে যারা আপনারা পড়তে বা দেখা গেছে যে পড়াশোনা করতে যাবেন,
এন্ড অফ দ্য ডে আপনাদের তো ওখানে আপনাদের কমিউনিকেট করা লাগবে, সেখানে এই স্পিকিং মডিউলটাই তো অনেক বেশি কাজে লাগবে, বা এটার ভালো মার্কস থাকলে সেটা আপনারা শো করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই সব বিষয়গুলো, এই যে যে ক্রাইটেরিয়াগুলো বললাম, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার, এগুলো যদি আপনার ঠিক থাকে, এরপরে আপনাদের কাজ হবে হচ্ছে আহ, মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা। তাতে করে আপনার হবে কি, বড় একটা বিষয়কে আপনি খুব সহজেই প্রকাশ করতে পারবেন। আপনাদের জন্য তখন কনভারসেশনটাও ইজি হয়ে যাবে। অ্যানাদার থিং হচ্ছে আপনি অল্প কথায় অনেক কিছু প্রকাশ করতে পারবেন, এবং এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করলে এক্সট্রা মার্কসও কিন্তু অ্যাড হয়। কিন্তু এমন না যে জোর করে আপনি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করবেন, আপনি খুঁজতে থাকবেন, মানে সুযোগ পেলেই তখন ব্যবহার করবেন। ধরেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, বা ওখানে জিজ্ঞাসা করা হলো যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর ব্রাদার। তো আপনি বলতে পারেন যে আপনার যে ভাই আছে তার নাম, আপনি বলতে পারেন যে এনাম ইজ এ পিস অফ কেক অফ মাই লাইফ। তো আপনি কত ইজিলি জিনিসটা এক্সপ্রেস করে ফেললেন, চিন্তা করে দেখেন। তারপরে আহ, কেউ জিজ্ঞেস তারপর জিজ্ঞাসা করতে পারে যে মানে এরকম প্রশ্ন আসতে পারে, ইন এ ইয়ার হাউ মেনি টাইমস ইউ গো টু ইউর ভিলেজ। তা আপনি বলতে পারেন আই গো টু মাই ভিলেজ অনস ইন এ ব্লু মুন। কত ইজিলি আপনি বলে ফেললেন যে মানে খুব ঈদের, মানে খুব সহসা আপনি যান না, যখন সময় হয় আপনি বছরে দেখা গেছে একবার দুবার যান, সেটা আপনি এক্সপ্রেস করে ফেললেন কিন্তু ছোট্ট একটা লাইনে। যেসব জিনিসগুলো কনভারসেশনে ব্যবহার করবেন না, সেগুলো হচ্ছে কিছু আছে যেগুলো আসলে আহ, খুবই মানে ইনফর্মাল কিছু, এগুলোকে বলা যায় যে ওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করবেন না। যেমন অনেকে আছে অনা গনা, তারপর না, ইয়া, এগুলো ব্যবহার করেন, এগুলো ওখানে ব্যবহার করবেন না। এগুলো আসলে খুব ইনফর্মাল, এবং এগুলো দেখা যায় যে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন, তাদের সাথে নর্মাল কনভারসেশনে নেটিভরা ব্যবহার করে। তো এরকম একটা এক্সামিনেশনে তারপরে যে স্ল্যাং আছে, স্ল্যাংটাও ব্যবহার করবেন না। তারপরে এই যে আহ, মানে অ্যান্সারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, জানেন যে হ্যাঁ এটা একটা কনভারসেশন টাইপ অফ এক্সাম, কিন্তু চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর্মাল থাকার, বা একটা একাডেমিক যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা ব্যবহার করার, একাডেমিক ইংলিশ ব্যবহার করার চেষ্টা করবেন। তাই বলে একেবারে খুব ফর্মাল হয়ে যাওয়ার দরকার নেই। তবে চেষ্টা করবেন যে এই যে আরো বিষয় আছে, যেমন এই যে পলিটিক্যাল বা রিলিজিয়াস ইস্যু, এগুলো নিয়ে কথা বলবেন না। এবং এগুলো কিন্তু আপনার বলা লাগবে না, আপনার টপিক্সের কারণেও সামনে চলে আসতে পারে। এখন আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে যে, ওখানে যদি জিজ্ঞাসা করা হয় যে হু ইজ দ্য মোস্ট আইডিয়ালিস্টিক পার্সন ইন ইউর লাইফ, তো আপনি যদি বলেন যে শেখ মুজিবুর রহমান, তো তখন যদি সে জিজ্ঞাসা করে বসে অ্যাবাউট হিজ ইডিওলজি, তখন আপনি কি উত্তর দিবেন? তখন তো আপনার সেই পলিটিক্সের মধ্যেই ঢোকা লাগবে। তো চেষ্টা করবেন যে একটা নিউট্রাল জায়গা থেকে প্রশ্ন উত্তর দেওয়ার, এবং রিলিজিয়াস এবং এই পলিটিক্যাল ইস্যু পেলে এক্সামিনাররা কিন্তু খুব শক্ত করে ধরে, এবং চেষ্টা করে, ওদের তো চেষ্টা থাকবেই, যেহেতু একটা এক্সাম, একটা রিয়েল টাইম এক্সাম, আপনাকে আটকানোর। তো একবার দেখা গেছে যে আমাদের পরিচিত এক ভাই, সে পরীক্ষা দিতে গিয়েছে। তো তার বাড়ি হচ্ছে বাংলাদেশের একটা জায়গায়, নাম বলতে চাচ্ছি না। তো সেখানে তারে প্রশ্ন করা হয়েছে যে তোমার মানে তোমার শহরে বা তোমার জেলায় সব থেকে ভালো উৎকৃষ্ট জায়গা কি আছে, বা ফেমাস জায়গা কি আছে। সে বলছে যে আমার এখানে কুমিরের কুমিরের চাষ করা হয়। তো এক্সামিনার যেহেতু ইন্টারেস্ট পেয়েছে, তো কুমিরের চাষ করা হয়, এখন কুমির নিয়ে তার প্রশ্ন করা শুরু করছে যে কুমিরের চাষ করা হয়, তুমি তার এরকম প্রশ্ন করা শুরু করছে, তুমি কি ওটার ভিতরে গেছিলা? কুমির কুমির কত, মানে কুমিরের বয়স, বিভিন্ন লাইফ স্প্যান স্টেজ, এগুলো নিয়ে প্রশ্ন করা শুরু করছে। তো মানে কথার ফ্লোতে, আমি যেটা বললাম, এটা একটা কনভারসেশন টাইপ অফ এক্সাম, কনভারসেশনাল এক্সাম। এখানে আপনার কথা বলতে বলতে কথার ফ্লোতে কোথায় চলে যায় তো বলা যায় না। মানে এখানে তো তার কাছে তো ফ্রিডম আছে, এক্সামিনারের কাছে, যে সে প্রশ্ন করতে গেলে তার মন মতো প্রশ্ন করার সুযোগ আছে তার। তো কথার ফ্লোতে কোথায় চলে যায় তা তো বলা যায় না। তো এই হচ্ছে কথা। আর বড় কোশ্চেন ওপিনিয়ন যেগুলো আছে, তো এইসব ক্ষেত্রে আপনাকে ওই রাইটিং টাস্ক টুতে যে প্রশ্নগুলো করা হয়, যে দেখা যায় অন কোশ্চেন, থ্রি কোশ্চেন টাইপ অফ কোশ্চেনও তো করা হয়, যে একটা কোশ্চেনের ভিতরেই তিনটা কোশ্চেন থাকে। তো এরকম কোশ্চেনও আপনাকে করতে পারে। আর যদি কোনো কিছু না শুনতে পারেন, সেক্ষেত্রে সরাসরি এভাবে বলার দরকার নাই যে প্লিজ চেঞ্জ দ্য কোশ্চেন, প্লিজ চেঞ্জ দ্য কোশ্চেন, এগুলো খুব বাজেভাবে শোনা যায়। তারপরে অনেকে বলে আই ডোন্ট নো অ্যাবাউট ইট, এভাবে বলা ঠিক না। আপনি এভাবে বলতে পারেন যে মানে আই ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস, বাট হোয়েন আই উইল গেট সাম টাইম আই উইল ডেফিনেটলি ডু স্টাডি অ্যাবাউট ইট। এভাবে আপনি কোশ্চেন অ্যান্সার দিতে পারেন। আর কোনো কিছু যদি শুনতে না পারেন, তাহলে আপনি বলতে পারেন উড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। সে বুঝতে পারবে, এবং হি অর শি উড ডেফিনেটলি রিয়েলাইজ যে আপনি জিনিসটা অডিবল হয়নি, শুনতে পাননি, সে রিপিট করবে কোশ্চেন। আবার ধরেন কোনো একটা কোশ্চেন আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি বলতে পারেন যে
উড ইউ প্লিজ প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইট, এভাবে আপনি বলতে পারেন। এভাবে আপনি হাম্বল ওয়েতে বিহেভ করবেন, তাতে করে আপনার দেখা যাবে মানে ওনার কাছে যে আপনার ইমপ্রেশনটা, অ্যাকসেপ্টেন্সটা অন্যরকম হবে। তো এই ছিল আমাদের খুবই শর্ট ইন্ট্রো, কিন্তু এগুলো দেখা গেছে একাডেমিক্যাল টপিকস, তো এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও লং হয়ে যায়। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তারা এই ভিডিওগুলো দেখবেন, আর যাদের ইন্টারেস্ট নাই তারা স্কিপ করতে পারেন। কিন্তু এগুলো আসলে ওই শর্টস বানিয়ে বা 1-2 মিনিটের কথা বলে আসলে বোঝানোর বিষয় না, এগুলো নিয়ে ডিপ অ্যানালিসিসের ব্যাপার আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।